নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন, আমি তার নামটা বলছি আপনাদের। তার নাম হচ্ছে থিয়েটার কর্মী, তার নাম হচ্ছেন আজিজ বাবু, এবং আরেকজনকে পুলিশ খুঁজছে, তিনি সঞ্চালিকা দীপান্বিতা মার্টিন। কেন? আজিজ বাবু কিন্তু বাংলাদেশের একজন পরিচিত নাম, সমাজকর্মী, থিয়েটার ব্যক্তিত্ব, এবং দীপান্বিতা মার্টিনেরও যথেষ্ট পরিচিতি আছে। দুদিন আগে তার একটা টক শোতে আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা, অধুনা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই টক শোতে রুদ্রনীল ঘোষ বাংলাদেশে ধর্মীয় অসহিষ্ণুতা, মববাজি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, জঙ্গিবাদের আস্ফালন, এইসব নিয়ে তার বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্য সম্প্রচার হওয়ার পরে সেদিন রাতেই ঢাকায় তার বাড়ি থেকে আজিজ বাবুকে পুলিশ গ্রেপ্তার করে। দীপান্বিতা মার্টিনকে পুলিশ খুঁজছে, তিনি গা ঢাকা দিয়েছেন। কেন রুদ্রনীল ঘোষকে, তিনি ভারতীয় অভিনেতা, তাকে টক শোতে ডাকা হলো? তার উপর তার সঙ্গে একটা বিজেপির পরিচয় আছে। তিনি সত্যি কথাগুলো বলেছিলেন, এবং বাংলাদেশের মাটি থেকে ভারতের একজন অভিনেতা এই ধরনের কথা বলছে, গণতন্ত্রের সাধনা করা ইউনূস সরকার এবং তার জঙ্গি সহযোগীদের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। তাই আজিজকে গ্রেপ্তার এবং দীপান্বিতাকেও গ্রেপ্তার করার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে। রুদ্রনীল ঘোষ ফেসবুক পোস্টে পুরো ঘটনাটা জানিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের চেহারা, এই হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, র্যাকেটিয়ার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সুৎখোর ইউনূস সরকারের আসল চরিত্র। কোন রকম স্বাধীন মতামত সহ্য করার জায়গায় নেই। বাস্তবকে সম্পূর্ণ উপেক্ষা করে ইউনূস নিজেকে দেখাতে চাইছেন যে তিনি বাংলাদেশের রক্ষাকর্তা। তার বিরাট আন্তর্জাতিক পরিস্থিতি, তিনি যা বলবেন আমেরিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, রাষ্ট্রপুঞ্জ তার কথা শুনেই তাল মেলাবে, কিন্তু বাস্তব হচ্ছে অন্য। পৃথিবীর কাছে ইউনূসের যে ইমেজ ছিল আগে, যে একজন লিবারেল, ডেমোক্রেটিক, সমকামী আন্দোলনের পক্ষে দাঁড়ান, গ্রামীণ ব্যাংকের মতো, মাইক্রো ক্রেডিট ফিনান্সের মতো একটা ব্যবসা করেছিলেন সফলভাবে, এই একটা ইমেজ ছিল ইউনূসের। বর্তমানে ইমেজটা হচ্ছে যে একজন অপদার্থ শাসক, জঙ্গিদের মদতপুষ্ট একটা সরকারের প্রধান। এবং ইউনূস যে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, তার প্রতিটি পদক্ষেপে সেটা প্রমাণিত। ধরুন, একজন ভদ্রলোক কতটা ক্ষমতালোভী হলে সে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে পারে না। বয়স সীমা পেরিয়ে গেলেও আইন নেই, কিন্তু ওকে রাখতে হবে। এবং ও যাতে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারে, তখন হিলারি ক্লিন্টন, আমেরিকার বিদেশ সচিব, শেখ হাসিনাকে ফোন করে হুমকি পর্যন্ত দিয়েছিলেন যে ইউনূস থাকবে মামার বাড়ি, একটা দেশের আইন থাকবে না, কানুন থাকবে না। যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিত ইউনূস, সেজন্য হিলারি ক্লিন্টন তার ক্ষমতা দেখাতে চেয়ে শেখ হাসিনাকে ফোন করে ধমকেছিলেন যে ইউনূসের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, ওকে যেন স্পেয়ার করা হয়। শেখ হাসিনা করেননি, সেটাই ইউনূসের রাগ। তারপরে ওর বিরুদ্ধে অনেক আর্থিক দুর্নীতির মামলা ছিল। এই যে যখন নোবেল পেল না, তারপরে নরওয়ে সরকার জানিয়েছিল নরওয়ে সরকারের তহবিল তছরূপ করার অভিযোগ আছে ওর বিরুদ্ধে। আমি সাদে বলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাকেটিয়ার এবং বাটপার নিজের পরিবারের, ঘনিষ্ঠজনের এবং নিজের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা ছাড়া আর কোনো কিছুতে ওর নজর নেই। এটা একটা প্রতিহিংসার চরম নিদর্শন। একজন অভিনেতাকে টক শোতে দেখেছিলেন বাংলাদেশের সঞ্চালিকা, ওখানকারই একজন সমাজ কর্মী এবং থিয়েটার ব্যক্তিত্ব। খোলামেলা আলোচনা হয়েছে,
সমাজ মাধ্যমে হয়, টেলিভিশনে হয়, অসুবিধাটা কি? একথা বললেই স্বৈরাচারের দোষর? সব থেকে বড় স্বৈরাচারী তো ইউনূস নিজে। দখলদার সরকার, অবৈধ সরকার, ওই হচ্ছে শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। ক্ষমতা কিন্তু ও ছাড়বে না। বাংলাদেশের মানুষ যদি ভাবেন যে ইউনূস ক্ষমতা ছাড়বে, ও মরণ কামড় দেবে। তার জন্য দেশে যদি আগুন জ্বলে যায় তাতেও ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। বিভিন্ন পত্রপত্রিকায় পড়ছি তো, বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বদের, নির্বাচনের পক্ষের শক্তিদের, তাদের বিশিষ্ট নেতৃত্বকে সন্ত্রাসবাদীরা টার্গেট করতে পারে, একটা অস্থিরতা তৈরি করা। তখন ইউনূস বলবে কিভাবে হবে, দেশে তো সব আগুন জ্বলছে, এর মধ্যে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে দাও ইনডেফিনিট পিরিয়ড। এই সুদী বৃদ্ধের পরিকল্পনার মধ্যেও কিন্তু এটা আছে। ও ঢাকায় নেমেই প্যারিস থেকে প্রথমে বলেছিল আমাকে 6 বছর সময় দিতে হবে। ও সংস্কার করবে, সংস্কার। আরে সংস্কার করবে নির্বাচিত সরকার। কে? হরিদাস পাল, ইউনূস। ও সংস্কার করবে? তো 7 মাস তো হয়ে গেল, কি সংস্কার করেছে ও? আর সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান যাকে করেছে সে আবার বাংলাদেশের নাগরিক নয়, আলী রিয়াজ, সে আমেরিকার নাগরিক। লোক পেল না বাংলাদেশ থেকে। আর কত বড় মিথ্যুক! সাক্ষাৎকারে বলছে ভারতের সঙ্গে তো দারুণ সম্পর্ক, আর ও জঙ্গি সহযোগীরা বলছে ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তান থেকে জিনিস আনো। এই যে আতাউল্লাহর মতো জঙ্গিকে লুকিয়ে রেখেছিল ইউনূস, বাধ্য হলো লোক দেখানো নাটক, গ্রেপ্তার করতে, আবার ছেড়েও দেবে। এই হচ্ছে শুধু ইউনূসের আসল চরিত্র। অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ একটা লোক। এক একটা দিনও বাংলাদেশে আছে, বাংলাদেশ এক একটা বছর করে পিছিয়ে যাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নতুন নোটও বাজারে এলো না। ঈদ উল ফিতর পবিত্র দিন, সেখানে বাংলাদেশের মানুষ নতুন নোট ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেন, ওরা বলেন সেলাম। বাজারে পুরনো নোট, আকাল, ছেঁড়া নোট, ময়লা নোট, সবাই তো এই সময় নোট পরিবর্তন করে। কেন নোট আনছে না জানেন? পুরনো নোটের গায়ে বঙ্গবন্ধুর ছবি আছে, তাই নতুন নোট আনতে হবে। আরে বঙ্গবন্ধু তো দেশটাকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধে তার ভূমিকা ইউনূস না মানতে পারে, তার জঙ্গিরা না মানতে পারে, সারা বিশ্ব স্বীকৃতি দেয়। এত বড় প্রতিহিংসা পরায়ণ লোক। বাংলাদেশের মানুষ চিনতে পারছেন না এই লোকটাকে। মিষ্টি মিষ্টি করে অনর্গল মিথ্যা কথা বলে, শুধু নিজের টুকু, ওইটুকু হয়ে গেলেই ওর হলো, বাকি বিশ্ব রসাতলে যাক। এটাই হচ্ছে সুদখোর ইউনূসের আসল চরিত্র। পার কিন্তু পাবে না। অনেকে আমাকে দেখি কমেন্ট বক্সে লেখেন, দাদা এ তো বলছেন আপনি, ও তো আছে। ধৈর্য ধরুন না, একদিন সকালে দেখবেন ইউনূস পালিয়ে গেছে। ও জঙ্গি সহযোগীরা পালাবার চেষ্টা করলেও ধরে বিচার করবেন আপনারা। যারা 32 নম্বর ধানমন্ডি ভাঙে, যারা গণহত্যা করে, যারা মাতৃশক্তির সম্ভ্রমানি করে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অকল্পনীয় অত্যাচার করে, বিনা বিচারে চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখে, চিন্ময় প্রভু জেলে আটকে আর আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিম উদ্দিন রহমানি জেল থেকে সসম্মানে মুক্তি পেল। কে দিল? অন্তর্বর্তী সরকার। তাহলে এই সরকারের আসল চেহারাটা কি বুঝতে বাংলাদেশের মানুষের এত সময় লাগছে? আমরা কিন্তু বুঝে গেছি, আমরা কিন্তু বুঝে গেছি। এই লোকটি একদিনও ক্ষমতায় থাকার অর্থ হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো পিছনের দিকে চলে যাও। দেখুন, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, অতীতেও ছিল না, এখনো নেই, আশা করি ভবিষ্যতেও থাকবে না।
আমরা উদ্বিগ্ন জঙ্গি জিহাদিদের নিয়ে এবং তাদের মদতদাতাদের নিয়ে। কারণ যেভাবে এই আন্তর্জাতিক জঙ্গি আতাউল্লাহকে ধরেছে বাংলাদেশের পুলিশ, সাজানো সেফ হাউসে লুকিয়ে রেখেছিল, চাপের মুখে ধরার নাটক করেছে এবং চুপ করে আছে, বিবৃতি নেই, সব বিষয়ে প্রেস উইং বিবৃতি দেয়, এই বিষয়ে বিবৃতি নেই। বাধ্য হয়েছে, বিবৃতি দিলে পাকিস্তান লেগে যাবে না, ধমকে দেবে ইউনূসকে, এত স্পর্ধা, আমাদের জঙ্গিকে তুমি ধরেছো, এক্ষুনি তোমাকে আমরা তাড়িয়ে দেবো। তখন সংস্কার করা ইউনূস যাবে কোথায়? লোভী না, এটাই হচ্ছে সমস্যা, জানেন। দেখুন, অনেকে আমার গালামাল করতে পারেন, আমার অবস্থানকে কটাক্ষ করতে পারেন, নিন্দা করতে পারেন। দেখুন, গাজাতে সাধারণ মানুষের কি বলবো আর কি, অবর্ণনীয় কষ্ট দুর্দশার জন্য আমরাও সমব্যথী। আমরা কিন্তু প্যালেস্টাইন কজের সমর্থক, কিন্তু যখন থেকেই অনেকে প্যালেস্টাইন এবং কাশ্মীরকে এক বন্ধনীতে রাখলো, তখন থেকেই আমরা কিন্তু আমাদের অবস্থান আস্তে আস্তে সরিয়েছি, পরিবর্তন করেছি। ডিহাইফেনেট করতে হবে। কাশ্মীরের সমস্যা সমাধান, এবার পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের দিকে নিয়ে আসাই চ্যালেঞ্জ। কাশ্মীরকে প্যালেস্টাইনের সঙ্গে এক বন্ধনীতে রাখবেন, আর ইসরায়েল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আইনস্টাইন নেহেরুকে চিঠি লিখেছিলেন যে রাষ্ট্রপুঞ্জে যখন ইসরায়েল গঠনের দাবিতে ভোট হচ্ছে, ভারত যেন ভোট দেয়। নেহেরু আইনস্টাইনের কথা শোনেননি, তা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এই যে কার্গিলের যুদ্ধ হলো না, তখন এমন টেকনোলজি ইসরায়েল ভারতীয় বিমান বাহিনীকে দিয়েছিল, এই হাই অল্টিটিউডে ভারতীয় বিমান বাহিনী সাফল্য পেয়েছিল। অনেক কাল ধরে ইসরায়েল আমাদের সঙ্গে আছে, সামরিক অর্থনৈতিক সহযোগিতা চলছে। অধিকাংশ ভারতবাসী ইসরায়েলকে বন্ধু বলে মনে করে। এই যুদ্ধ থামবে কিনা সেটা নির্ভর করছে হামাসের উপরে। হামাস জঙ্গি সংগঠন, এখনো পণবন্দীদের ওরা মুক্তি দেয়নি, নানা রকম শর্ত দিচ্ছে, এবং আপনি যদি সিজফায়ার করে দেন তাহলে হামাস কিন্তু আবার রিগ্রুপ করে, কনসলিডেট করে আবার কিন্তু হামলা চালাবে। তাই হামাসের পরিকাঠামোকে ধ্বংস করে দিতে হবে, হুতির পরিকাঠামোকে ধ্বংস করে দিতে হবে, হেজবুল্লাহর পরিকাঠামোকে ধ্বংস করে দিতে হবে। অ্যাক্সিস অফ ইভিল। সাধারণ মানুষ, নারী, শিশু অবর্ণনীয় দুর্দশায় পড়েছেন, অস্বীকার করছি না। দায়কার 2023-এর 7ই অক্টোবরের ঘটনা যদি হামাস না ঘটাতো, তাহলে এই ঘটনাও ঘটতো না। এই ধরনের জঙ্গি সংগঠনের ধুলোয় মিশিয়ে দিতে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজনে নিতে হয়। কিন্তু ইসরায়েল বাহিনীর উচিত সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে না হয় সেটা নিশ্চিত করা, যে কোনো মূল্যে নিশ্চিত করা। হামাস যে দাবি করছে যে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি এত হয়েছে, সেই দাবি সবসময় যে সত্যি সেটাও ভাবার কোনো কারণ নেই, কারণ সিভিলিয়ানদের ঢাল করে জঙ্গিরা থাকে। তাই জঙ্গিদের নিকেশ করতে গেলে অনেক সময় সিভিলিয়ান যেখানে আছেন সেখানেও অভিযান চালাতে হয়, তাতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়। কিন্তু হামাস তো সিভিলিয়ানদের, নারীদের, শিশুদের বর্ম করে রয়েছে, যে তাদের বিরুদ্ধে অভিযান করতে গেলে সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি হবে, এবং সারা বিশ্বে কিছু লোক এইসব নিয়ে বলবে। যেই একটু সিজফায়ার হলো, হামাস কিন্তু রিগ্রুপ করেছে। অতএব এই ধরনের জঙ্গি সংগঠনকে কিন্তু নিকেশ করে দিতে হবে। এদের প্রতি দয়া, দাক্ষিণ্য, করুণা দেখানো, সেটা হচ্ছে বিশ্ব শান্তির পক্ষে খুব বিপজ্জনক। পৃথিবীর যেখানে যেখানে জঙ্গিবাদ আছে, র্যাডিক্যাল ইসলাম আছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে। সেটা গাজায় হোক, সেটা ঢাকায় হোক, সেটা লাহোরে হোক, করাচিতে হোক, সব জায়গায়
যেখানে যেখানে জঙ্গিবাদ, র্যাডিক্যাল ইসলাম রয়েছে, ভেঙে গুড়িয়ে দিতে হবে তাদের মাথা। এই সংকল্প নিয়ে বিশ্ব যদি চলে, তাহলে আগামী দিনে এই ইসলামিক সন্ত্রাস থেকে পৃথিবী মুক্ত হতে পারে, না হলে কিন্তু পারবে না।